আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো অষ্টম অধ্যায়ের আরও একটি পর্ব নিয়ে। তো দেখো, এবারে আমরা কন্টিনিউ করব টাইপ 4। তো টাইটেল হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তো আমাদের দেখো অষ্টম অধ্যায়ের যতগুলো প্রশ্ন বা যতগুলো টাইপের এমসিকিউ আমরা সমাধান করেছি বা করব সামনে, এর মধ্যে এই টপিকের উপরেই কিন্তু বেশি প্রশ্ন এসেছে। বিভিন্ন বোর্ডে এই টপিকটার উপরে বেশি প্রশ্ন এসেছে, অতএব এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই টপিকের সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাবো, এমসিকিউর অ্যান্সারগুলো বলে দিব এবং সেগুলো ব্যাখ্যা সহকারে বলে দিব। তো তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের মূল পাঠ শুরু করি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, কোনটি ইলেকট্রনীয় পরিবাহী? আচ্ছা, ইলেকট্রনীয় পরিবাহী বলতে কি বোঝায়? যে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করতে পারবে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে গ্রাফাইট। খেয়াল করো, গ্রাফাইটের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে বা সঞ্চারণশীল ইলেকট্রন থাকে। গ্রাফাইট মূলত sp2 সংকরায়ন মেনে চলে। তাহলে প্রত্যেকটা গ্রাফাইটের অণুর গঠনে একটা কার্বনের 2pz এর যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা ফ্রি থাকে এবং এই ফ্রি ইলেকট্রনটা সে কি করতে পারে? বিদ্যুৎ পরিবহন করতে পারে। সো দ্যাটস ওয়াই আমাদের 49 নম্বরের সঠিক অ্যান্সার হবে গ্রাফাইট। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো কি বলছে, যে কোনটি ইলেকট্রনীয় পরিবাহী? এখানে কি হবে বলো তো? এখানে হবে আয়রন। কেন? কারণ আয়রন একটা ধাতু, সালফার হচ্ছে অধাতু, সে তো বিদ্যুৎ পরিবহন করবেই না। লবণের দ্রবণ এবং এসিড দ্রবণ এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে আয়রন, কেননা আয়রন একটা ধাতু, সে তার মুক্ত যে ইলেকট্রন, আমরা জানি ধাতুসমূহের সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক ফ্রি ইলেকট্রন থাকে, আয়রন সে তার ফ্রি ইলেকট্রনের মাধ্যমে সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারবে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে 50 এর সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবহন করে কে? গ্রাফাইট করতে পারে, নিকেল করতে পারে, কয়লা বিদ্যুৎ পরিবহন করে না। সো গ্রাফাইট এবং নিকেল, নিকেল ধাতু হিসেবে করতেছে, আর গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও তার কাছে মুক্ত ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন থাকে, সে এগুলো দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে। অতএব 1 ও 3 যেহেতু সঠিক, আমরা এখানে খ নাম্বারটাকে সঠিক অ্যান্সার হিসেবে বিবেচনা করতে পারবো। আচ্ছা, ওকে, এরপরটাতে আসো। কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? মৃদু, মৃদু বলতে যে তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিত হতে পারে বাট খুব বেশি একটা না। এটার অ্যান্সার হবে পানি, H2। দেখো বাকি অপশনগুলো ফলো করো। কপার সালফেট আয়নিক পদার্থ, সো হিউজ, এখানে টিক চিহ্ন বোঝাচ্ছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সালফিউরিক অ্যাসিড আয়নিত হতে পারে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সোডিয়াম ক্লোরাইড আয়নিক পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে মৃদু কে হতে পারে? মৃদু হতে পারে পানি। সো পানি হবে কি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, গেল এটা। তো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলোতে। এরপরটায় কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অলরেডি বলেই দিয়েছি একটু আগে যে এখানেও অ্যান্সার হবে পানি, কেননা কপার সালফেট আয়নিক যৌগ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সালফিউরিক অ্যাসিড তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সোডিয়াম ক্লোরাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, এবারে বলছে দেখো নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কে হবে? আচ্ছা, গলিত ম্যাগনেসিয়াম, যেহেতু এটা ধাতু, তার মানে এটা গলিত হোক আর যাই হোক কোনো কাজ হবে না। চিনি হবে না, ইথানল হবে না, তাহলে কে হতে পারে? গলিত ক্যালসিয়াম অক্সাইড। দেখো ক্যালসিয়াম অক্সাইড, ফার্স্ট অফ অল আমরা জানি যে গলিত বা দ্রবীত অবস্থায় প্রত্যেকটা ধাতু প্রত্যেকটা যৌগই সে আয়নিত হতে পারে। সেইখানে যেহেতু গলিত অবস্থায় আছে, তার মানে কি সে আয়নিত হতে পারবে। এবং ক্যালসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, তার মানে এখানে ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হবে, ক্যাথোড অ্যানোডে গিয়ে চার্জ মুক্ত হবে, সে বিদ্যুৎ পরিবহন করতে পারবে। ক্যালসিয়াম অক্সাইড অ্যানোড ক্যাথোডের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করতে পারবে। সো এইটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে পারবো। আচ্ছা, এবারে কি বলছে দেখো, নিচের কোনটি তীব্র ইলেকট্রোলাইট? ইলেকট্রোলাইট মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইড। পানি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, ইথানোয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য, চিনি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সো এখানে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, অতএব এখান থেকে আমরা খুব ফাস্ট সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস তৈরি করতে পারবো, দেন সেখান থেকে আমরা বিদ্যুৎ পরিবহন করতে পারবো। আচ্ছা, এবার দেখো এর পরবর্তী প্রশ্ন কি বলতেছে, যে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে একাধিক ক্যাটায়ন থাকলে, এখানে কিন্তু ক্যাটায়নদের প্রতি ফোকাস করা হয়েছে, যে দ্রবণে একাধিক ক্যাটায়ন থাকলে কোনটি আগে চার্জ মুক্ত হবে? ধরো ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে। ধরো তোমার কাছে 4টা আয়ন আছে, এই 4টা আয়ন সবগুলোই যেহেতু পজিটিভ, তার মানে কি সবাই কোথায় যাবে? ক্যাথোডে যাবে। সবাই যেহেতু ক্যাটায়ন, তার মানে সবাই এখানে ক্যাথোডে যাবে। তো ক্যাথোডে গিয়ে কে আগে চার্জ মুক্ত হবে, এইটাই আসলে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তো আমরা একটা সূত্র জানি। সূত্র কি? সক্রিয়ত সিরিজে যে আয়নের অবস্থান নিচের দিকে, সে আয়নটি আগে চার্জ মুক্ত হয়। এই সূত্রের কথা কিন্তু আমাদেরকে সামনে আরো যে 57, 58, 59 নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেখানে কাজে লাগবে। আমি রুলসটা একবার বলে দিচ্ছি। সক্রিয়ত সিরিজে যে আয়নের অবস্থান নিচের দিকে, সেটি আগে চার্জ মুক্ত হবে। এখন দেখো এখানে কে? পটাশিয়াম সবার আগে,
সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সবার শেষে হাইড্রোজেন। দেখো এই যে সিরিজটা, চারটা যে ধাতু, এই সিরিজের মধ্যে সবার শেষে কে আছে? হাইড্রোজেন আছে। তাহলে সবার আগে চার্জ মুক্ত কি হবে? সবার আগে চার্জ মুক্ত হবে হাইড্রোজেন পরমাণু। আচ্ছা, তো আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, 57 নাম্বার, কোনটি আগে চার্জ মুক্ত হবে? সেম রুলস, বাট এবার ধাতুগুলো ভিন্ন ভিন্ন। আচ্ছা, তাহলে আমরা একটু হিসেব করি। ম্যাগনেসিয়াম শুরুর দিকে, এখানে কবিতাটা ছিল লি কে না কে ম্যাগাইভার এলো যেন, তারপরে কি ফিরে গিয়ে সোনা পাবে, তো এই যে পাবে মানে কি পিবি লেড, তারপরে কি হাই কোথাকার, এই যে কোথাকার মানে কপারটা এখানে কিন্তু সবার শেষে। অতএব তোমাদের সক্রিয় সিরিজের যে কবিতাটা ছিল কে না কে ম্যাগাইভার এলো যেন, ফিরে গিয়ে সোনা পাবে, হাই কোথাকার হাজি আজ পিটাবে আমায়। এই কবিতাটা মনে রাখলে এই টাইপের এমসিকিউ তোমাদের জন্য জাস্ট কি ডাল ভাত। তোমরা শুধু কবিতার ছন্দগুলো মিলেবা, দেখবে সবার শেষে কে আসতেছে, যেই সবার শেষে আসবে আমরা তাকেই অ্যান্সার হিসেবে বিবেচনা করব। সো এখানে সঠিক অ্যান্সারটা হলো কপার। আচ্ছা, এরপরে দেখো ক্যাথোডে আগে কোনটি বিজারিত হবে? আচ্ছা, তো ক্যাথোড থেকে সবার আগে কে বিজারিত হবে, মানে সবার আগে যে চার্জ মুক্ত হবে, তো এখান থেকে অ্যান্সার হবে সিলভার। কেন বলো তো? ওই যে একটু কবিতা বললাম না, হাই কোথাকার হাজি আজ, আজ মানে কি এজি, কবিতার আজ মানে হচ্ছে এজি, কোথাকার হাজি আজ পিটাবে আমায়। সো এইভাবে তোমাদেরকে চিন্তা করতে হবে। আচ্ছা, এরপরটা দেখো কোন আয়নটি আগে বিজারিত হবে? সেম ফর্মুলা। সো এখানে হবে কপার, যেটা বললাম যে কে না কে ম্যাগাইভার মানে ম্যাগনেসিয়াম, এলো যেন তার মানে জিঙ্ক, ফিরে গিয়ে সোনা পাবে তার মানে হচ্ছে এসএন বা টিন, তার মানে এরা সবাই সিরিয়ালে আগে, সবার শেষে কপার, এজন্য কপারটাকে আমরা এখান থেকে অ্যান্সার হিসেবে বিবেচনা করতে পারবো। আচ্ছা, এবারে কি বলছে দেখো, সালফেট আয়ন কোনটির আগে, মানে এখানে নিচে চারটা আয়ন আছে, কোনটির আগে সালফেট আয়নটা চার্জ মুক্ত হবে? অ্যান্সারটা হচ্ছে নাইট্রেট। আমাদের ঋণাত্মক মূলকগুলোর জন্য একটা ফানি একটা কবিতা আছে, নাসায় কুলা ব্যাং হাসায়, মানে কি নাইট্রেট হচ্ছে সবার আগে, তারপরে হচ্ছে গিয়া সালফেট, ও এই যে NO3 এখানে মাইনাস, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়া যে সালফেট, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোক্সিল, আমরা এই ফর্মুলাটা মেনটেন করি। তাহলে দেখো নাইট্রেট মূলকের পরে কে সালফেট মূলক, তাহলে যদি কোথাও নাইট্রেট এবং সালফেট একসাথে আসে তাহলে সক্রিয়তা সিরিজ কি বলতেছে, যে আয়নটা নিচের দিকে সেইটা আগে চার্জ মুক্ত হবে। তাহলে নাইট্রেটের নিচে কে সালফেট, তাহলে এখানে চারটা দেখো খেয়াল করো, বাকি যে ক্লোরিন সালফারের নিচে মানে সালফেট আয়নের নিচে, ব্রোমিন সালফেট আয়নের নিচে, হাইড্রোক্সিল সালফেট আয়নের নিচে, তার মানে এরা সবাই সালফেট আয়নের আগে চার্জ মুক্ত হবে। এখানে বলতেছে যে সালফেট আয়ন কোনটার আগে চার্জ মুক্ত হবে, যেহেতু নাইট্রেট আয়ন সালফেট আয়নের উপরে, অতএব এখানে সঠিক অ্যান্সারটা হবে নাইট্রেট আয়ন। আচ্ছা, এরপরটা যাচ্ছে দেখো কোনটি ক্যাথোড তড়িৎদ্বারে আগে চার্জ মুক্ত হবে? আচ্ছা, সো যে একটু আগে বললাম যে ফিরে গিয়ে সোনা পাবে, তার মানে এখানে সঠিক অ্যান্সার কি হবে? পিবি। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো কে না কে ম্যাগাইভার মানে ম্যাগনেসিয়াম, এলো যেন, ফিরে মানে আয়রন, গিয়ে সোনা তার মানে হচ্ছে এসএন, পাবে মানে পিবি, তার মানে সক্রিয় সিরিজে সবার শেষে হচ্ছে লেড, এই জন্য লেড এখানে কি হবে? আগে চার্জ মুক্ত হবে। আচ্ছা, এরপরটা বলছে কোন আয়নটি আগে ক্যাথোডে যাবে, কোন আয়নটি, জাস্ট সেম ফর্মুলা। তো এখানে দেখো কপার, এখানে সঠিক অ্যান্সারটা হবে কপার। আচ্ছা, এরপরে বলছে কোনটি আগে জারিত হবে? দেখো হাইড্রোক্স মানে যেগুলো আমাদের অ্যানায়নদের কাছে তো এক্সট্রা ইলেকট্রন থাকে, এই এক্সট্রা ইলেকট্রনটা ত্যাগ করে তারা কি করে? জারণ সম্পন্ন করে। তাহলে যার জারণ সম্পন্ন হয় সে কি হয়? জারিত হয়। এই জন্য কোশ্চেনটা একবারে বলতেছে যে কোনটি আগে জারিত হবে, এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা। কেন? আমি একটু আগে তোমাদেরকে কবিতা দেখাইছিলাম যে আমাদের ঋণাত্মক মূলকগুলোর সিরিয়ালটা হচ্ছে এরকম, নাইট্রেট, সালফেট, তারপরে হচ্ছে কি যে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সাইড। সো হাইড্রোক্সাইড সবার নিচে, দেখো সিরিয়ালে হাইড্রোক্সাইডটা সবার নিচে, সক্রিয় সিরিজের সবার নিচে হাইড্রোক্সাইডের অবস্থান, এই জন্য এইখানে সঠিক অ্যান্সারটা হবে কে? হাইড্রোক্সিল মূলক। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো কি বলতেছে যে চিত্রের ক্যাথোডে, এখানে ক্যাথোডকে মেনশন করে দিয়েছে যে এই চিত্রের ক্যাথোডে কোনটি পাওয়া যাবে। আচ্ছা, কে আছে বলতো? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, তার মানে তোমার ক্যাথোডে কারা যাবে? ক্যাটায়নটা যাবে, তাই না? তাহলে হাইড্রোজেন আয়ন যাবে আর সোডিয়াম আয়ন যাবে, যেহেতু সোডিয়াম ক্লোরাইড বলছে আবার জলীয় বলছে, জলীয় মানে কি পানি থাকবে, তাহলে পানির অবশ্যই হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল মূলক এগুলো আছে। সোডিয়াম ক্লোরাইডের অবশ্যই সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন এগুলো আছে। তাহলে এখন সোডিয়াম আর হাইড্রোজেন গেল তোমার ক্যাথোড তড়িৎদ্বারে। এবারে চার্জ মুক্ত হওয়ার সময় কে আগে চার্জ মুক্ত হবে? সক্রিয় সিরিজে যে নিচের দিকে। তাহলে আমরা জানি যে হাইড্রোজেন আয়নটা কি সক্রিয় সিরিজের নিচের দিকে, হাইড্রোজেন আয়নটা সক্রিয় সিরিজের নিচের দিকে হওয়াতে হাইড্রোজেন আয়নটা আগে চার্জ মুক্ত হবে। এখানে বিক্রিয়াটা হচ্ছে এরকম যে হাইড্রোজেন আয়ন
একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে ফার্স্ট অফ অল সে হবে হাইড্রোজেন পরমাণু, এরকম হাইড্রোজেন পরমাণু মিলে হবে H2 বা হাইড্রোজেন অণু। তার মানে সক্রিয়তা সিরিজে সবার আগে চার্জমুক্ত হবে কে? হাইড্রোজেন। আচ্ছা, যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। তো দেখো পরবর্তী প্রশ্ন দেখো, তো আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে এটি চিত্রটি দেখে নেই। এটা একটা ইলেকট্রোপ্লেটিংয়ের কৌশল দেখানো হচ্ছে, যেখানে এ তড়িৎদ্বারে মূলত ক্রোমিয়াম আছে এবং এই দেখো নিচের দ্রবণের মধ্যে যেহেতু আমরা ক্রোমিয়াম সালফেট দেখতে পাচ্ছি, তার মানে এ তড়িৎদ্বারে রয়েছে অবশ্যই ক্রোমিয়াম এবং বি তড়িৎদ্বারে অন্য একটা সক্রিয় ধাতু যার উপরে আমরা ক্রোমিয়ামের প্রলেপ দিব। আচ্ছা, এবারে আসো আমাদের প্রশ্ন। আমাদের দেখো এবার প্রশ্ন কি বলতেছে, বলতেছে যে চিত্র এ তড়িৎদ্বার কোন ধাতুর তৈরি? চিত্র এ তড়িৎদ্বার ক্রোমিয়াম ধাতুর তৈরি। যেহেতু আমরা ক্রোমিয়ামের প্রলেপ দিব, যার প্রলেপ দিব সে সবসময় অ্যানোডে বসবে, আর যার উপরে প্রলেপ দেবো সে সবসময় ক্যাথোডে বসবে। তাহলে সেই হিসেবে আমরা যেহেতু ক্রোমিয়ামের প্রলেপ দিতে চাচ্ছি, তার মানে আমাদের এ তড়িৎদ্বারটি সবসময় ক্রোমিয়ামের তৈরি হবে। ওকে, যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আচ্ছা, দেখো কি বলতেছে, বলতেছে যে এ দণ্ড ক্ষয়প্রাপ্ত হতে থাকে। খেয়াল করো, আমরা যদি এখান থেকে একটু দেখি এই যে চিত্র, তার মানে এ দণ্ড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে, কথাটা সত্য। মানে আমি যখন বি এর উপরে প্রলেপ দিব তখন এ দণ্ড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে, বি দণ্ড আস্তে আস্তে বাড়বে, এ থেকে ক্রোমিয়ামটা গিয়ে বি এর উপরে একটা প্রলেপ সৃষ্টি করতে পারবে। ওকে, তো এখানে প্রথম পয়েন্টটা হচ্ছে সঠিক, এ দণ্ড ক্ষয়প্রাপ্ত হতে থাকে। বি দণ্ডে বিজারণ ঘটে, এটা সঠিক। দেখো বি দণ্ডের মধ্যে কি হবে, বি দণ্ডে যেটা হবে ক্রোমিয়াম 3+ বি দণ্ড থেকে 3টা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? ক্রোমিয়ামে পরিণত হবে। এবং যেই মানে যার উপরে, অর্থাৎ ফর এক্সাম্পল যদি এইটা লোহার তৈরি কোনো একটা কিছু হয়, তার উপরে এরকম ক্রোমিয়ামের প্রলেপ পড়বে। তো যেহেতু বি দণ্ডে ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে বি দণ্ডে বিজারণ ঘটে। আর সালফেট এর জারণ ঘটে। সালফেট এখানে মূলত দর্শক আয়ন হিসেবে আসে, যেভাবে আসে সে ঠিক সেমভাবে থাকে, তার কোনো চেঞ্জ হয় না। 1 আর 2 সঠিক, অতএব আমরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার বলতে পারবো ক নাম্বারটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে, ক্রোমিয়াম দ্বারা, বলতেছে যদি তুমি ক্রোমিয়াম দ্বারা আয়রনের উপর ইলেকট্রোপ্লেটিং করো বা করা ট্রাই করো, পাত্রে কোন যৌগটি থাকবে? মানে আবার একটু বলতেছি, ক্রোমিয়াম দ্বারা এফি এর উপরে ইলেকট্রোপ্লেটিং করার সময় পাত্রে কোন যৌগটি থাকবে? পাত্রে কোন যৌগটি থাকবে? পাত্রে থাকবে কি? ক্রোমিয়াম সালফেট। কেন ক্রোমিয়াম সালফেট থাকবে? কারণ আমাদের শর্তটাই হচ্ছে এরকম যে ফর এক্সাম্পল ধরো আমরা একটা ইলেকট্রোপ্লেটিং একটা ধাতুর উপরে আর একটা ধাতুর ইলেকট্রোপ্লেটিং মাধ্যমে প্রলেপ দিব। তাহলে আমি যার প্রলেপ দিব, ধরো আমি ক্রোমিয়ামের প্রলেপ দিলাম, ক্রোমিয়ামের প্রলেপ দিতে চাই, তাহলে পাত্রের মধ্যে কোন ধাতুর বৈশিষ্ট্য থাকবে বা কোন ধাতুর যৌগ থাকবে? ক্রোমিয়ামের যৌগ থাকবে। কেন? কারণ আমি তার উপরে ক্রোমিয়ামের প্রলেপ দিতে চাই। যদি আমি কোনো একটা ধাতুর উপরে নিকেলের প্রলেপ দিতে চাই, তখন আমাদের এই যে দ্রবণে কোন যৌগ থাকবে? নিকেলের যৌগ থাকবে। সহজ হিসাব বলতে গেলে আমি যার প্রলেপ দিব তার যৌগসমূহই আয়ন হিসেবে মানে দ্রবণে দ্রবীত অবস্থায় থাকবে। সো এখান থেকে পাচ্ছি আমরা ক্রোমিয়াম সালফেট। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো কি বলতেছে, যে অ্যানোড এবং ক্যাথোড সালফিউরিক অ্যাসিডের কথা বলছে এখানে, H2SO4 এর জলীয় দ্রবণ। আচ্ছা, এবার বলতেছে উদ্দীপকের কোষের অ্যানোডে, তাহলে অ্যানোডে কারা যাবে বলো তো? অ্যানোডে যাবে হচ্ছে অ্যানায়ন। আচ্ছা, উদ্দীপকের কোষে অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়, অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়। কে কে আকৃষ্ট হতে পারে? সালফেট আয়ন আকৃষ্ট হতে পারে, হাইড্রোক্সিল আয়ন আকৃষ্ট হতে পারে। সো 2 এবং 3 যেহেতু সঠিক, আমরা এখান থেকে সঠিক অ্যান্সার হিসেবে নিতে পারবো খ নাম্বারটা, অ্যানোড। তাহলে অ্যানোডে অ্যানায়নটা যাবে, এখানে সালফিউরিক অ্যাসিড থেকে অ্যানোড আসবে, মানে অ্যানায়ন আসবে সালফেট আয়ন। আর জলীয় যেহেতু বলছে, তার মানে পানি অবশ্যই আছে, পানি থেকে আসবে হাইড্রোক্সিল মূলক। তাহলে হাইড্রোক্সিল মূলক এবং সালফেট মূলক এরা অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে। সঠিক অ্যান্সার হবে 2 ও 3। আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এখানে দেখো এখানে কি বলছে, এখানে এটা হচ্ছে এ তড়িৎদ্বার আর এটা হচ্ছে বি তড়িৎদ্বার, দুটো ভিন্ন ভিন্ন তড়িৎদ্বার দেখানো হয়েছে। তাহলে বলতেছে এ তড়িৎদ্বার বি তড়িৎদ্বার অপেক্ষা সক্রিয়। এটা আচ্ছা, আমরা এটা একটু উপরে উঠাই। আচ্ছা, এখন দেখো কি বলতেছে, যে এ তড়িৎদ্বার বি তড়িৎদ্বার অপেক্ষা সক্রিয়। আচ্ছা, এই ইনফরমেশনটা ভুল। এখন ধরো এখানে আমরা যদি এভাবে চিন্তা করি, ফার্স্ট অফ অল আমরা যদি ইলেকট্রোপ্লেটিংয়ের কনসেপ্টে চিন্তা করি, ইলেকট্রোপ্লেটিংয়ের কনসেপ্টে চিন্তা করলে এ তড়িৎদ্বার কি বলতো? অ্যানোড। আর বি তড়িৎদ্বার কি? ক্যাথোড। তাহলে ক্যাথোডে কে বসবে? ক্যাথোডে বসবে তোমার বেশি সক্রিয় ধাতু, যার উপরে তুমি প্রলেপ দিতে চাও। আর অ্যানোডে বসবে কি? অ্যানোডে বসবে তোমার কম সক্রিয় ধাতু,
আচ্ছা, তার মানে কি অ্যানোড তড়িৎদ্বারে কম সক্রিয় ধাতু বসবে, যেটা কিনা ক্যাথোড তড়িৎদ্বারে বেশি সক্রিয় ধাতুর উপরে প্রলেপ হিসেবে বসবে আর কি। তার মানে এখানে বলতেছে এ তড়িৎদ্বার বি তড়িৎদ্বার অপেক্ষা সক্রিয়, আমরা এটাতে এগ্রি করলাম না। আচ্ছা, বলতেছে এ তড়িৎদ্বারে নিকেল এবং বি তড়িৎদ্বারে এফি হলে বি তড়িৎদ্বারে নিকেলের প্রলেপ পড়বে। সো এই ব্যাপারটা দেখো, এ তড়িৎদ্বারে যদি নিকেল হয় আর বি তড়িৎদ্বারে যদি এফি হয়, তাহলে এফি অবশ্যই নিকেল থেকে কি বেশি সক্রিয়, তার মানে আমরা তখন এফির উপরে নিকেলের প্রলেপ দিতে পারবো, এটা সত্য। 2 নম্বর পয়েন্টটা সত্য। 3 নম্বর বি তড়িৎদ্বারের বিজারণ ঘটবে, 3 নম্বর পয়েন্টটাও মানে সঠিক আর কি। কীভাবে বুঝলাম দেখো, নিকেল এ তড়িৎদ্বার থেকে নিকেল ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2+ হয়ে দ্রবণে চলে আসবে। এই যে দ্রবণে ফর এক্সাম্পল ধরো আমরা নিকেল নিয়ে কথা বললে নিকেল 2+ আমরা দেখতে পাবো। বি তড়িৎদ্বার যেহেতু ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে কানেক্টেড, বি তড়িৎদ্বারে নিকেল গিয়ে নিকেল আয়ন গিয়ে 2টি ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে। তো এই যে নিকেল গিয়ে 2টি ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হলো, তার মানে কি এখানে ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে, আমরা বলতে পারবো এখানে বিজারণ হচ্ছে। সো 2 ও 3 সঠিক, 2 ও 3 সঠিক। আমরা এটার গ নাম্বারের সাথে এগ্রি করবো, এই উদ্দীপকের বা এই প্রশ্নের গ নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এবারে দেখো কি বলছে, পানির তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। কেন? কারণ জানি আমরা যে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি আয়নিত হতে চায় না বা হয় না, এই জন্য এটার আয়নের পরিমাণটা বাড়ানোর জন্য সালফিউরিক অ্যাসিড অ্যাড করে এটার তড়িৎ বিশ্লেষের যে আয়নের যে ভাঙন বা আয়ন যে সৃষ্টি করা, এটা আমরা করতে পারি এই মাধ্যমে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, যে পানির তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 16 গ্রাম অক্সিজেন গ্যাস প্রস্তুতিতে কত মোল OH আয়ন প্রয়োজন? আচ্ছা, এবারে এটা সঠিক অ্যান্সারটা হবে মেইনলি 2 মোল। এবারে আসলে আমরা এটার ব্যাখ্যা দিই কেন এখানে অ্যান্সারটা 2 মোল হয়ে যাচ্ছে। ফাইন, নর্মাল ফলো করো। পানির ক্ষেত্রে আমরা যেভাবে পানির ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণের বিক্রিয়াগুলো যেভাবে করি, তো ধরো আমরা ফার্স্টে 4 অণু পানি নেই, 4 অণু পানি নিয়ে আমরা পাই 4টা হাইড্রোজেন আয়ন প্লাস পাই 4টা হাইড্রোক্সিল আয়ন। আচ্ছা, এবারে 4টা হাইড্রোক্সিল আয়ন 4টা ইলেকট্রন ত্যাগ করে 4টা অক্সিজেন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুতে রূপান্তরিত হয়। 4টা অক্সিজেন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুতে রূপান্তরিত হয়। এবার এইখান থেকে 4টা হাইড্রোজেন পরমাণুকে দেওয়া যায় দেখো H2O, এরকম H2O, আর 2টা অক্সিজেনকে দেওয়া যায় কি O2, 2টা অক্সিজেনকে দেওয়া যায় O2। তাহলে ফলো করো তো, পানি পাচ্ছ তুমি, এটা হচ্ছে তোমার অ্যানোড তড়িৎদ্বারের বিক্রিয়া। তো আমরা এই যে অক্সিজেন গ্যাস তৈরি করলাম, এখানে অক্সিজেন আছে কত গ্রাম বলো তো? 32 গ্রাম অক্সিজেন আছে, কিন্তু প্রশ্নে আমাকে বলছে কত গ্রাম? 16 গ্রাম। বলতেছে যদি তুমি 16 গ্রাম অক্সিজেন পেতে চাও তখন তোমার কত মোল OH আয়ন প্রয়োজন। তো আমি 32 গ্রাম অক্সিজেন পেয়েছি 4 মোল OH থেকে, 4 মোল OH মূলক থেকে, তাহলে 16 গ্রামে কত মোল দরকার হবে? 2 মোল দরকার হবে। তাহলে এখানে জাস্ট সঠিক অ্যান্সারটা হবে 2 মোল। কোশ্চেনটা আরেকবার মিলাও, পানির তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 16 গ্রাম অক্সিজেন প্রস্তুতিতে কত মোল OH আয়ন প্রয়োজন? অ্যান্সারটা হবে 2 মোল। আচ্ছা, এবার দেখো কক্ষ তাপমাত্রায় 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা OH আয়নের ঘনমাত্রার কত গুণ? 10⁶ গুণ। মনে রাখবা যে OH আয়নের ঘনমাত্রা কত? OH আয়নের ঘনমাত্রা 10⁻⁻7 মোলার, আর Cl আয়নের ঘনমাত্রা কত? 0.1 মোলার। তাহলে ডিফারেন্স কত? 10⁶ মোলার। এইভাবে আমরা এটার সঠিক অ্যান্সারটা বের করতে পারি। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে। আচ্ছা, দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ক্যাথোডে, তাহলে মানে ক্যাথোড নিয়ে কথা হচ্ছে, ক্যাথোডে নিচের কোনটি উৎপন্ন হয়? তার মানে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম আয়ন যাবে ক্যাটায়ন হিসেবে, আর যেহেতু গাঢ় বসে এখানে পানির হাইড্রোজেন আয়ন যাবে, তাহলে দুইটাই ক্যাটায়ন, যেহেতু সক্রিয় সিরিজে হাইড্রোজেন আয়ন নিচের দিকে, এই জন্য হাইড্রোজেন আয়ন থেকে আমরা হাইড্রোজেন গ্যাস পাবো। অর্থাৎ ক্যাথোড তড়িৎদ্বারের বিক্রিয়া হবে এরকম, হাইড্রোজেন আয়ন প্লাস ইলেকট্রন ইজ ইকুয়ালস টু হাইড্রোজেন পরমাণু। এবারে হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন ইজ ইকুয়ালস টু হাইড্রোজেন অণু। আচ্ছা, এরপর দেখো প্লাটিনাম ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হবে কি? তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস। আমরা ক্লোরিন গ্যাস পাবো অ্যানোড তড়িৎদ্বারে, আর ক্যাথোড তড়িৎদ্বারে পাবো আমরা হাইড্রোজেন গ্যাস। সোডিয়াম কিন্তু চার্জ মুক্ত হবে না। সোডিয়াম চার্জ মুক্ত কেন হবে না? কারণ ফলো করো, তোমার এখানে সোডিয়াম আয়ন মানে ক্যাটায়ন হিসেবে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন তৈরি হবে, যেহেতু গাঢ় বলছে
বা জলীয় দ্রবণ বলছে, জলীয় দ্রবণ কথাটা সে মেনশন করেছে। তো জলীয় দ্রবণ মানে কি, এখানে পানিও থাকবে, সোডিয়াম ক্লোরাইডও থাকবে। পানি থেকে আমরা হাইড্রোজেন আয়ন পাবো, সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা সোডিয়াম আয়ন পাবো। এই যে দুইটা ক্যাটায়ন এখানে তৈরি করা হয়েছে, এই দুইটা ক্যাটায়ন থেকে সক্রিয় সিরিজের নিচের দিকে কে, হাইড্রোজেন আয়নটা, অবশ্যই হাইড্রোজেন আয়নটা আগে চার্জ মুক্ত হবে। সো 1 ও 2 যেহেতু সঠিক, আমরা এটার ক নাম্বারের সাথে এগ্রি করতে পারবো। আমাদের 74 সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। আচ্ছা, নেক্সট প্রশ্ন যাচ্ছে, দেখো বলছে গাঢ় সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণের ক্যাথোডে কি উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হয় কি, হাইড্রোজেন গ্যাস। সো এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। আচ্ছা, এবার একটা জিনিস একটু ফলো করো, এই যে এই চিত্রটা অনেক ভালো মতো বুঝতে হবে, কারণ এটা আসলে একটু ট্রিকি। আচ্ছা, আমরা একটু দেখি। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, মানে ইলেকট্রন ত্যাগ হয়েছে। আর সিলভার থেকে সিলভার, মানে সিলভার আয়ন থেকে সিলভার হয়েছে। তোমার তুমি বলতে পারো এখানে তোমার জারণ হয়েছে, এখানে তোমার বিজারণ হয়েছে। আচ্ছা, তো এখান থেকে দেখো অপশনগুলো কি বলেছে, জিঙ্ক 2+ আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা, জিঙ্ক 2+ আয়ন কিন্তু ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে না, বরং এখানে ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে। এক নাম্বার অপশনটা মিথ্যা, দ্বিতীয় অপশনটা সঠিক হবে। দেখো, সিলভার আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে, এই জায়গাটা চিত্রটা একটু ফলো করো তো। এখানে কি বোঝানো হচ্ছে, সে আগে সিলভার আয়ন ছিল, এখন সে সিলভার ধাতু হচ্ছে। তাহলে সিলভার আয়ন থাকাকালীন সময় সে ক্যাটায়ন অবস্থায় ছিল, সিলভার আয়নকে আমরা কি বলবো, ক্যাটায়ন বলবো। তাহলে এই ক্যাটায়ন কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি হবে, সিলভার ধাতুতে পরিণত হবে। তাহলে এই ক্যাটায়ন সিলভার আয়ন যাচ্ছে ফার্স্টে ক্যাথোডে, ক্যাথোডে গিয়ে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে সে এই যে সিলভার ধাতুতে পরিণত হচ্ছে। যেই সিলভার ধাতুই হচ্ছে এই সিলভার ধাতু, আর এই সিলভার আয়ন হচ্ছে এই সিলভার আয়ন। এজন্য 2 নাম্বার পয়েন্টটা কিন্তু সঠিক। দেখো কি বলতেছে, যে সিলভার আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হচ্ছে। আর জিঙ্ক আয়ন কিন্তু ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করছে না, বরং সে আরও ধাতু থেকে সে আয়নে পরিণত হচ্ছিল, মানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়নে সে পরিণত হচ্ছিল। ওকে, সো এইভাবে আমরা এটার অ্যান্সার করে দিতে পারি। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো কি বলছে, তড়িৎ বিশ্লেষ্য কোষে ঋণাত্মক, তড়িৎ বিশ্লেষ্য কোষে ঋণাত্মক আধানযুক্ত আয়নের কাজ কি? ঋণাত্মক আধানযুক্ত আয়ন মানেই হচ্ছে অ্যানায়ন। ঋণাত্মক আধানযুক্ত আয়ন বলতে কাকে বোঝানো হচ্ছে? অ্যানায়নকে বোঝানো হচ্ছে। অ্যানায়নরা কোথায় যায়? অ্যানোডে যায়, গিয়ে তারা কি করে? ইলেকট্রন প্রদান করে। সো এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার, অ্যানায়নরা অ্যানোডে গিয়ে ইলেকট্রন প্রদান করে। আচ্ছা, যাচ্ছি আমরা এরপরটা। দেখো এরপরটা কি বলছে, দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তড়িৎদ্বার দ্বারা নিচের কোনটি বোঝায়? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এখানে কি দেখো ইলেকট্রন ত্যাগ হচ্ছে, মানে সে এরকমভাবে ছিল, ধরো আগে সে জিঙ্ক ছিল, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে জিঙ্ক 2+ হচ্ছে, জিঙ্ক 2+ হচ্ছে। আচ্ছা, তো প্রথম পয়েন্টটাই মিথ্যা। দেখো বলতেছে যে এটি একটি নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া মানে কি বলতো? নন রেডক্স বিক্রিয়া বলতে বোঝানো হয় ইলেকট্রন আদান প্রদান হয় না। কিন্তু যদি ইলেকট্রন ত্যাগ না হয় তাহলে কি জিঙ্ক 2+ হবে? না, জিঙ্ক 2+ হবে না। তার মানে এটা অবশ্যই একটা রেডক্স বিক্রিয়া। তারপর এটি একটি উভমুখী বিক্রিয়া। হ্যাঁ, এটা উভমুখী বিক্রিয়া হতে পারে। জিঙ্ক ধাতুর দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণে রাখা হয়, এটা তো সত্য। আমরা জানি যে আমি যার দণ্ড ব্যবহার করব, ধরো ফর এক্সাম্পল আমরা এখানে জিঙ্কের দণ্ড ব্যবহার করতে যাচ্ছি। সো আমি এই যে আমার পাত্র টোটাল, আমার এই যে টোটাল পাত্র, এই যে আমার টোটাল পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমরা জিঙ্ক সালফেট, তার মানে জিঙ্ক 2+ থাকবে, সালফেট 2- থাকবে, এরকম আর কি আমরা এখান থেকে এটা তৈরি করতে পারবো। এবারে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলছে দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে নিচের কোনটি ঘটে? অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ শোষণ ঘটে, তাপের শোষণ ঘটে। অ্যামোনিয়াম ক্লোরাইড একটা তাপহারী পদার্থ, অতএব তুমি যখন তাকে পানিতে দ্রবীভূত করবে তখন পানির তাপমাত্রা ধীরে ধীরে কমবে, পানির তাপমাত্রা ধীরে ধীরে কমবে। সেই জন্য আমরা এটাকে কি বলতে পারবো? একটা তাপহারী পদার্থ বলতে পারবো। অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা একটা তাপহারী পদার্থ বলতে পারবো। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো কি বলছে, বৈদ্যুতিক তার কোনটি দ্বারা তৈরি হয়? বৈদ্যুতিক তার, আমরা বৈদ্যুতিক তার কি দ্বারা তৈরি করতে পারি? কপার। কপার সবসময় বৈদ্যুতিক তার তৈরি করা হয়। কেন? কারণ একটা হচ্ছে কপারের দামটা অন্যান্য তার থেকে সস্তা, এবং কপার ভালো ইলেকট্রন বা ভালো বিদ্যুৎ সে কন্ডাক্ট করতে পারে, পরিবহন করতে পারে। যেহেতু কপার এই কাজটায় পারফেক্ট, অতএব আমরা এখান থেকে সঠিক অ্যান্সার হিসেবে কপারকে নিতে পারি। এরপরে প্রশ্ন, কোনটি তড়িৎ পরিবহন করে না? এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে কে তড়িৎ পরিবহন করে না? অ্যালুমিনিয়াম ধাতু, সো এখান থেকে সে তড়িৎ পরিবহন করতে পারে। গ্রাফাইটের মুক্ত ইলেকট্রন থাকে, সেখান থেকে তড়িৎ পরিবহন করতে পারে। সিলভার, সেও ধাতু, সে তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে করতে পারে না কে? করতে পারে না হচ্ছে ডায়মন্ড। যেহেতু পারে না, না সূত্রে ডায়মন্ড হচ্ছে সঠিক অ্যান্সার। ডায়মন্ড হচ্ছে
কার্বনেরই একটি রূপভেদ, এটি sp3 সংকরায়ন মেনে চলে, মানে মোট কথা ডায়মন্ডের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই। যেরকম দেখো একটু জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, গ্রাফাইটও কার্বনের দ্বারা তৈরি, ডায়মন্ডও কার্বনের দ্বারা তৈরি, কিন্তু গ্রাফাইটের স্ট্রাকচারটা এমন যে তার কাছে ফ্রি ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, কিন্তু ডায়মন্ডের কাছে কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, বিধায় সে তড়িৎ পরিবহন করতে পারে না। পরেরটা দেখো, কোনটি মধ্যম মানের সক্রিয় ধাতু? মধ্যম মানের সক্রিয় ধাতু হচ্ছে কি জিঙ্ক। আমরা মধ্যম মানের সক্রিয় ধাতু জিঙ্ক, আর হচ্ছে অ্যালুমিনিয়াম তীব্র সক্রিয় ধাতু, এই গোল্ড হচ্ছে প্রায় নিষ্ক্রিয় ধাতু, আর এটা হচ্ছে গিয়া মানে কম সক্রিয় ধাতু। তার মানে মধ্যম মানের সক্রিয় ধাতু কি হতে পারবে? জিঙ্ক হতে পারবে মধ্যম মানের সক্রিয় ধাতু। আচ্ছা, তো তাইলে দেখো আমরা আমাদের এই পর্বে যতগুলো প্রশ্ন ছিল আমরা সমস্ত প্রশ্নগুলো কিন্তু সমাধান করে ফেলেছি। আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তাহলে আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।